আচ্ছা দেখো, সিমপ্লেক্স অ্যালগোরিদম তো আমাদের চলছেই। তো সিমপ্লেক্স অ্যালগোরিদম আমরা যে করেছি তাতে মোটামুটি আমরা আগে যে দুটো প্রবলেম করেছি তাতে অনেকগুলো জিনিসই আমরা শিখে গেছি। সিমপ্লেক্স অ্যালগোরিদম সলভ করা, কীভাবে সিমপ্লেক্স অ্যালগোরিদম টেবিল তৈরি করতে হবে, সমাধান করতে হবে, কীভাবে আমাদের মান বের করতে হবে, অপটিমালিটি কন্ডিশন, ম্যাক্সিমাইজেশন হলে কী হবে, মিনিমাইজেশন হলে কী হবে, মিন রেশিও বের করার ব্যাপারটা, সব জিনিসগুলো মোটামুটি আমরা শিখে গেছি। ঠিক আছে, মানে প্রবলেম যে 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 আমার কোনো অঙ্ক করতে গেলে যে যে কাজগুলো আমাদের করতে হবে মোটামুটি সব বিষয়গুলো আমাদের শেখা হয়ে গেছে। এইবার আমরা কিছু এক্সেপশনাল প্রবলেম করব, যেখানে আমাদের সব ক্ষেত্রে এই যে আমরা সলিউশন করতে দিয়েছি অঙ্কগুলো, তো সলিউশন করতে দিলে অনেক জায়গায় আমাদের সলিউশন এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। কোনো জায়গায় যে সলিউশন বেরোবেই তার কোনো মানে নেই, অনেক জায়গায় সলিউশন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা সেই ধরনেরই আজকে একটা প্রবলেম করব। ঠিক আছে, তো প্রবলেমটা আগেই বলছি না, প্রবলেমটা আমরা করছি। প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু 2x2 প্লাস x3 2x2 প্লাস x3 সাবজেক্ট টু x1 প্লাস x2 মাইনাস 2x3 লেস দ্যান ইকুয়ালস টু 7 minus 3x1 plus x2 plus 2x3 less than equals to 3, x1, x2, x3 greater than equals to 0। এই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। তো একই জিনিস আমরা যেভাবে করেছি, আমরা বলেছি সিমপ্লেক্স অ্যালগোরিদম, আমরা এখন সিমপ্লেক্স অ্যালগোরিদমই চলছে, সিমপ্লেক্স অ্যালগোরিদম 1ই চলছে আমাদের, বিগ এম মেথড আমরা এখনও শুরু করতে পারিনি। এখানে কিছু এক্সেপশনাল কেস আছে, সেই এক্সেপশনাল কেসগুলো আগে আলোচনা করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এই ধরনের অঙ্কই পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, তো এবার লক্ষ্য করো, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই অঙ্কগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তো যেহেতু লেস দ্যান ইকুয়ালস টু আছে, আমরা কি ইউজ করবো? স্ল্যাক ভেরিয়েবল। আমি বলেছি সিমপ্লেক্স অ্যালগোরিদমে সবসময় স্ল্যাক ভেরিয়েবলই আমাদের বেশি, ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের স্ল্যাক ভেরিয়েবল ইউজ হবে, সারপ্লাস ভেরিয়েবল ইউজ হবে না বললেই চলে। এমন বলছি না যে সারপ্লাস ভেরিয়েবল ইউজ হবে না, সারপ্লাস ভেরিয়েবল ইউজ হতেই পারে, কিন্তু ধরে রাখো হবে না, সেটা একদম না বরাবর। মানে সারপ্লাস ভেরিয়েবল ইউজ হলেও খুব বেশি প্রভাব পড়বে না সেখানে। ঠিক আছে, তো আমরা এটা করছি, স্ল্যাক ভেরিয়েবলস ইউজ করছি। কি স্ল্যাক ভেরিয়েবল ইউজ করব? দুটো, একটা করব কি x4, একটা করব x5। তাহলে কি লিখব? উই ইন্ট্রোডিউস টু স্ল্যাক ভেরিয়েবলস, কি x4 and x5 to the given problem। Then the problem becomes কি হবে? ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু কি হবে? 2x1 আছে তো, 2x2 আছে তো, তাহলে আমি 0 ইন্টু x1 করে নিলাম, প্লাস 2x2 প্লাস x3 প্লাস 0 ইন্টু x4 প্লাস 0 ইন্টু x5। সাবজেক্ট টু কী হবে? x1 প্লাস x2 মাইনাস 2x3, এটাতে আমি কি যোগ করলাম? এটাতে আমি যোগ করলাম x4 প্লাস 0 ইন্টু x5 ইকুয়ালস টু 7। তারপরে কি? মাইনাস 3x1 প্লাস x2 প্লাস 2x3 প্লাস 0 ইন্টু x4 প্লাস x5 ইকুয়ালস টু 3 হয়েছে। দিয়ে x1, x2, x3, x4, x5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়েছে। আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, প্রথম কাজ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা। হ্যাঁ, এটা সিম্পল বিষয়, সিম্পল জিনিস। প্রথম কাজ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা। তো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, খুব বেশি ঘাবড়াবে না সিমপ্লেক্স অ্যালগোরিদম নিয়ে। হ্যাঁ, বেশি কিছু নেই, যদি দুটো চারটে প্রবলেম তোমরা যদি করে ফেলতে পারো সিমপ্লেক্স অ্যালগোরিদমের প্র্যাকটিস, বেশি না 2-4টে অঙ্ক যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু সিমপ্লেক্স অ্যালগোরিদম ভীষণ ইজি লাগবে। হ্যাঁ, ভীষণ ইজি লাগবে সিমপ্লেক্স অ্যালগোরিদম, কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। যে তোমরা এমন নয় যে প্রসেসটা জেনে গেছো যে কীভাবে করতে হবে, যে আর প্র্যাকটিস করলে না,
পরীক্ষার হলে দিয়ে সিমপ্লেক্স অ্যালগরিদম, তোমাদের পরীক্ষার হলে সিমপ্লেক্স অ্যালগরিদম আসলে পরীক্ষার হলে সিমপ্লেক্স অ্যালগরিদম আসার পর তুমি যখন অ্যাটেন্ড করতে যাবে কী হবে দেখবে ক্যালকুলেশনে গিয়ে আটকে যাচ্ছে এবং বিরাট আটকে যাচ্ছে। এবং ক্যালকুলেশনে সিমপ্লেক্স অ্যালগরিদম এমনই একটা জিনিস যেখানে তোমার যদি ক্যালকুলেশনে কোথাও যদি তুমি একটা ভুল করে ফেলো, আমার মনে হয় না পরীক্ষার হলে খুব শার্প ব্রেনের ছেলে যদি না হয় তাহলে সে কিন্তু সিমপ্লেক্স অ্যালগরিদমের ভুল সে খুঁজে বের করতে পারবে না। ঠিক আছে, তাই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এলপিপি নিয়ে সিমপ্লেক্স অ্যালগরিদমের তোমাদের 2-4টে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, মাঝে মধ্যেই 1-2 অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে সিমপ্লেক্স অ্যালগরিদম। পরীক্ষার হলে সিমপ্লেক্স অ্যালগরিদম যদি আসে তোমার মার্কসও থাকবে প্রায় 8 মার্কস, 7-8 মার্কস, 6 মার্কস তো থাকবেই মিনিমাম, 6 থেকে 8-এর মধ্যে নাম্বার থাকবে। তো ঠিক আছে, তো সেই জন্যই প্র্যাকটিস করে রাখতে হবে। হয়েছে, এবার আমরা টেবিল তৈরি করি। যেভাবে আমরা এতক্ষণ টেবিল তৈরি করে আসছি সেইভাবে আমরা সব টেবিলগুলো তৈরি করি। কথাতেই আছে, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। আমি তো সবসময় বলি, পল হালমোস বলেছেন কথাটা। ঠিক আছে, এই আমাদের টেবিল তৈরি হয়ে গেল। তো বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স অনার্স কিছুই না, ম্যাথামেটিক্স অনার্স হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত ম্যাথামেটিক্স অনার্স তোমাদের ভালো লাগবে এবং তত ভালো রেজাল্ট হবে। যত প্র্যাকটিস করবে দেখবে প্র্যাকটিসের একটা ফল তোমরা পাবে, পরীক্ষার হলে তোমাদের একটা জিনিস হবে, কোনো প্রবলেম বা কোনো থিওরি তোমরা যখন প্র্যাকটিস করে গেছো, লিখছো পরীক্ষার হলে, একটা সুবিধা তোমরা অবশ্যই পাবে, দেখবে সেটা স্মুথলি নেমে যাবে। আর তোমরা যদি পড়ে যাও, জাস্ট দেখে যাও, তাহলে কি হবে, কিছুটা হওয়ার পর দেখবে আটকে যাবে। দেখবে ম্যাক্সিমাম ছেলেরই হয় যে বলে স্যার অঙ্কটা নামেনি, আমার বেশ কিছু অঙ্ক নামাতে পারিনি, এই অঙ্কটা করছিলাম করতে করতে মাঝপথে আটকে গেছে। এই জিনিসগুলো হয় স্টুডেন্টদের। হ্যাঁ, হবেই, স্বাভাবিক, যার প্র্যাকটিসের অভাব থাকবে তার এগুলো হবেই। প্র্যাকটিস করলে ওই মাঝপথে আটকানোগুলো থাকবে না। হ্যাঁ, কোন অঙ্কটায় কোন স্টেপে কাজ হয়েছে, কিভাবে এগিয়েছি, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু খুব স্মুথলি এগিয়ে যাবে। তার জন্য প্র্যাকটিস করতে হবে। কথাতেই আছে প্র্যাকটিস প্লেজ এ রোল, তো প্র্যাকটিস তোমাকে করতেই হবে। তো তুমি বসাও এবার প্রথমে, এখানে সিজে, এখানে বি, সিবি, ক্যাপিটাল বি, এক্স বি। সিজে কত হবে, 0 2 1 0 0, আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5। বি এ কত আছে, 7 আর 3, এটা কত হবে, জেড জে মাইনাস সি জে। আচ্ছা বসাও 0, ওহো 0 কেন বসাচ্ছি, 1 1 মাইনাস 2 1 0, তারপরে কত হচ্ছে মাইনাস 3 1 2 0 1, এই হয়েছে। তাহলে এখানে কি হবে, বেসিসে আলফা 4 আর এখানে কি হবে আলফা 5। ওই যে কলামে ফার্স্ট কলাম 1 কোনটায় আছে, আলফা 1, এই যে আলফা 4 যাও 1, আলফা 5 যাও 1, সেম আগের নিয়ম। এটা আলফা 4 এর করসপন্ডিং কী হবে, x4, এটা কী হবে x5। আলফা 4 এর মাথায় কত আছে 0, আলফা 5 এর মাথায় কত আছে 0। ফার্স্ট টেবিল ক্যালকুলেশন করা তো খুব সহজ, আমরা জানি এখানে 0 থাকে, তার জন্য সমস্ত জেড যে 0 হয়, দিয়ে ওখানে কি হয় আমাদের মানে এখানে যদি আমাদের 0 চলে আসে সিবিতে, তাহলে মাইনাস সি যে বসিয়ে দিলেই হয়ে যায়। তার মানে কি 0 -2 -1 0 0, এই তো সিম্পল। না তুমি ক্যালকুলেশন করো, এই ঘরটা আমরা ক্যালকুলেশন বাদ রাখছি। কি হচ্ছে দেখো, 0 0, তার মানে 0 -0 0ই হলো। 1 × 0 1 × 0 মানে 0 -2 -2 × 0 2 × 0 মানে 0 0 -1 তার মানে -1। আর এই দুটো তো এই যে 0 -0 0 0 -0 0, প্লেন সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তাহলে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের অপটিমালিটি কন্ডিশন কি, ম্যাক্সিমাইজেশন আমরা যে জেড জে মাইনাস সি জে করছি, তাহলে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের অপটিমালিটি কন্ডিশন হচ্ছে অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। ম্যাক্সিমাইজেশন প্রবলেমের অপটিমালিটি কন্ডিশন হচ্ছে অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে
তাহলে এখানে কি আমাদের অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয়েছে? এখানে দেখো আমাদের অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয়নি, তাহলে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করেনি। এখানে দুটো নেগেটিভ এলিমেন্ট আছে, তাহলে এই নেগেটিভ এলিমেন্টগুলোর মধ্যে আমি কোনটাকে চুজ করব? যেটা বড় নেগেটিভ সেটাকে আমি চুজ করব। ভ্যালু নেগেটিভ নয়, যেটা নেগেটিভ হিসেবে বড় বেশি ঋণাত্মক, তাহলে -2। তাহলে এটা এন্টার করবে, α2 এন্টার করবে। তাহলে আমরা কি করব? আমরা বের করব মিন রেশিও। আমাদের এখানে মিন রেশিও কী হবে? মিন রেশিও হবে আমাদের b/α2। আমাদের মিন রেশিও কী হবে? b/α2। তার মানে 7/1 মানে 7, 3/1 মানে 3, 7/1 মানে 7, 3/1 মানে 3। এদের দুজনের মধ্যে ছোটো কে? 3। তাহলে এই বরাবর এসো আর এই বরাবর যাও, ইন্টারসেক্ট করছে কোথায়? 1-এ। তাহলে 1 হচ্ছে আমাদের কি এলিমেন্ট? 1 হচ্ছে আমাদের কি এলিমেন্ট? তাহলে এটা 1, এটা 0, এখানে 1 হবে, পরের টেবিল এখানে 0 হবে। এই 1 আর 0 এখানে কার মতো দেখতে? দেখো α5 এর মতো দেখতে। তাহলে α5 আমার বেরিয়ে যাবে, α5 আমার বেরিয়ে যাবে। আর আমাদের কে এন্টার করবে? আমাদের এন্টার করবে α2। তাহলে নেক্সট টেবিল তৈরি করো। সেম একই সব লিখে নাও, সি জে বি, এখানে কত? 0 2 1 0 0, α1 α2 α3 α4 α5 লিখে নিলাম, হয়েছে। আচ্ছা এখানে কি হবে? সি বি, এখানে হবে বি, আর এখানে হবে এক্স বি। হলো। নেক্সট কাজ হচ্ছে আমার কি এলিমেন্টকে 1 করা। কি এলিমেন্টকে 1 করতে হবে। এখানে তো অলরেডি কি এলিমেন্ট 1 হয়েই আছে, তো কি এলিমেন্ট যেহেতু আমাদের 1 হয়েই আছে, তাহলে আমার চেঞ্জ করার দরকার নেই, বা 1কে 1 দিয়ে ভাগ করা বা এটাকে 1 দিয়ে ভাগ করা কোনো বিষয় নাই, একই ব্যাপার। তার মানে আমার এখানে এই রোটা আনচেঞ্জ থেকে যাবে। এই রোটা কী হয়ে যাবে? 3 -3, এটা 1, এটা 2, এটা 0, এটা 1, এই আমাদের চলে এলো। এই হলো আমাদের, এটা -3, ঠিক আছে। তো আমাদের যেহেতু এটা আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই, কি এলিমেন্ট 1 আছে, থেকেই গেল, অসুবিধা নেই। আচ্ছা এটাকে যদি আমি এবার R1 নাম দিই, আর এটাকে যদি আমি R2 নাম দিই, এখানে আমার কত করতে হবে? এই জায়গাটা আমাকে 0 আনতে হবে। এখানে কত আছে? 1, আর এখানে কত আছে? 1, তার মানে আমার 1 - 1, 1 মাইনাস এই 1, তার মানে অ্যাকচুয়ালি অপারেশনটা কী হবে আমার? R1 - R2। অ্যাকচুয়ালি আমার অপারেশনটা কী হবে? সিম্পল অপারেশন হবে R1 - R2। এই যে R1 থেকে R2 করে দিলে 1 - 1 = 0, R1 - R2 অপারেশন করো। তার মানে অ্যাকচুয়ালি কী হবে? এইটা থেকে এটা বাদ, আর কিচ্ছু না, এখানে যেহেতু কোনো চেঞ্জ নেই। তাহলে 7 থেকে 3 বাদ দাও, কত হবে? 4। 1 থেকে -3, 1 - -3, তার মানে +3, তাহলে এটা কত হয়ে যাবে? 4। এটা কত? এটা তো 0 অবশ্যই আসবে। আচ্ছা -2 -2 তার মানে কত হয়ে যাবে? এটা -4, ঠিক আছে। এটা 1 - 0 মানে 1 হয়েছে, আর এটা 0 - 1, তার মানে এটা কত হয়ে গেল? -1। এই পেয়ে গেলাম। এবার আমার বেরিয়ে যাচ্ছে কি? α2 এন্টার করছে, তাড়িয়ে দিচ্ছে কাকে? α5কে। তাহলে α4 যেমন ছিল তেমনই থাকলো, α5-এর জায়গায় α2 চলে আসলো। এখানে কে আসলো? আমার x4, এখানে কে আসলো? আমার x2। α4-এর মাথায় কত আছে? 0, α2-এর মাথায় কত আছে? 2, আর এটা কি হবে আমার? zj - cj। এটা আমার কত হবে? zj - cj। ব্যাস, সিম্পল। দেখো প্লেন ক্যালকুলেশান এই অঙ্কটাই। একটু ছোট অঙ্ক, এক্সেপশনাল অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, এমন নয় যে আসবে না। এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসে। এক্সেপশনাল অঙ্ক, এই অঙ্কটার হয়তো ক্যালকুলেশনটা ছোট হচ্ছে, কারণ আমি দুটো ভেরিয়েবল নিয়ে আছি, ঠিক আছে, তার জন্য ক্যালকুলেশনটা সহজ হচ্ছে এবং ছোট হচ্ছে। অনেক জায়গায় 3টে ভেরিয়েবল থাকতে পারে, ঠিক আছে। তো এইবার আমাদেরকে আবার কি করতে হবে? zj - cj বের করতে হবে। তো zj - cj এই ঘরটা আমরা ক্যালকুলেশন করবো না বলেই দিয়েছি, ঠিক আছে। তোমাদের মনে হলে ক্যালকুলেশন করতেই পারো। আচ্ছা 4 × 0 মানে 4, -3 × 2 = -6, -6 তার এখানে কত আসলো? -6, তাই না? 3 × 2 = -6 -0 হয়েছে।
আচ্ছা, এটা তো চোখ বন্ধ করে তুমি 0 বসিয়ে দিতে পারো, কিংবা 0 ইন্টু 0, 1 ইন্টু 2, 2, 2 মাইনাস 2, 0। আচ্ছা, -4 ইন্টু 0 মানে 0 প্লাস 2 দুগুণে 4, তাহলে 4 মাইনাস 1 কত হলো? 3 হয়েছে। আচ্ছা, 1 ইন্টু 0, 0, আর 2 ইন্টু 0, 0, মাইনাস 0, 0, মাইনাস 1 ইন্টু 0, 0, আর 2 ইন্টু 1 মানে 2, 2 মাইনাস 0 তার মানে 2। ঠিক আছে, এখানে কি হলো আমাদের? সেকেন্ড টেবিল কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড টেবিল কমপ্লিট হয়ে কি আমাদের অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়েছে? এখানে ভালো করে লক্ষ্য করো, অল জেড জে মাইনাস সি জে কি আমাদের গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়েছে? না, হয়নি। এ দেখো, একটা নেগেটিভ এলিমেন্ট থেকে গেছে, একটা নেগেটিভ এলিমেন্ট থেকে গেছে। তাহলে এখানে কি আলফা এন্টার করছে? তাহলে যেহেতু নেগেটিভ এলিমেন্ট থেকে গেল, আমাদের কি হচ্ছে? অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করলো না, তাহলে আমাদেরকে আবার আর একটা টেবিল বানাতে হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে সিমপ্লেক্স অ্যালগরিদম। সিমপ্লেক্স অ্যালগরিদম এইটাই, একের পর এক টেবিল তৈরি হবে। তোমরা অনার্স করছো, মিনিমাম ধরে রাখো বিগেম মেথডে তো 4-5টা করে টেবিল হয়। বিগেম মেথড পরে সিমপ্লেক্স অ্যালগরিদম যখন আমরা করব, সেখানে তো 4-5টা করে টেবিল হয়। ঠিক আছে, তো চাপের কিছু নেই, প্র্যাকটিস করে রাখতে হবে, একটু প্র্যাকটিস করে রাখলেই হবে। ঠিক আছে, তো এবার আমাদের মিন রেশিও বের করো। মিন রেশিও কী বেরোবে? মিন রেশিও বেরোবে আমার b/α1, b/α1। তাহলে কত হবে? 4/4 মানে 1। আচ্ছা, 3/-3, এটা আমাদের দরকার নেই, নেগেটিভ চলে আসছে। আমরা বলেই দিয়েছি নেগেটিভ মিন রেশিও নেব না, তাহলে নেগেটিভ মিন রেশিও আমাদের দরকার নেই, একটাই মিন রেশিও। এই মিন রেশিও বরাবর চলে এসো। তাহলে কি এলিমেন্ট কত হচ্ছে? কি এলিমেন্ট হচ্ছে আমাদের 4। কি এলিমেন্ট হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তাহলে এটা 1 হবে, এটা 0 হবে, এটা 1, এটা 0। এর মতো দেখতে কি হচ্ছে? 1, 0। এই দেখো আলফা 4, তার মানে এবার কি করবে? আলফা 4কে তাড়িয়ে দেবে। 1, 0 কার মতো দেখতে? এই যে আলফা 4-এর মতো দেখতে। তার মানে আলফা 1 এন্টার করবে, আলফা 1 বেসিসে এন্টার করবে, সে আলফা 4কে তাড়িয়ে দেবে। তো কিছু নাই, প্লেন আবার আমাদেরকে টেবিল তৈরি করো। বিরক্ত হলে কিন্তু হওয়া যাবে না। আমাদেরকে কিন্তু এই সিমপ্লেক্স অ্যালগরিদমে মেন হচ্ছে, সিমপ্লেক্স অ্যালগরিদমের প্রধান কাজ হচ্ছে আমাদের ধৈর্য ধরে অঙ্কগুলো করা। সিমপ্লেক্স অ্যালগরিদমের আমাদের প্রধান কাজ হচ্ছে ধৈর্য ধরে অঙ্কগুলো করা। পরপর স্টেপ বাই স্টেপ আমাদেরকে অঙ্কগুলো করে যেতে হবে। স্টেপ বাই স্টেপ আমাদেরকে অঙ্কগুলো নয়, টেবিলগুলো করে যেতে হবে। ঠিক আছে, যদি ধৈর্য না রাখতে পারো তাহলে কিন্তু সিমপ্লেক্স অ্যালগরিদম করা যাবে না। ধৈর্য রাখতে হবে, বিরাট ধৈর্য দরকার সিমপ্লেক্স অ্যালগরিদমের জন্য। যেমন লিখি সেগুলো লিখে ভালো। সি জে বি, আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5। সি জে কত আছে? 0, 2, 1, 0, 0। ঠিক আছে, সিবি, বি, এক্স বি, এটা কী হবে? জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে। হয়েছে? আচ্ছা, এতটা কমপ্লিট হয়ে গেল। মিন রেশিও কত হয়েছে আমাদের? মিন রেশিও বেরিয়েছে আমাদের 4। ঠিক আছে, লক্ষ্য করো মিন রেশিও কত বেরিয়েছে আমাদের? মিন রেশিও বেরিয়েছে 4। তাহলে আমাদের এই 4কে কী করতে হবে? 1 করতে হবে। তো 4কে যদি 1 করতে হয় কী করতে হবে? গোটা রোকে 4 দিয়ে ভাগ করো। এটা কত হয়ে যাবে? 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে -1, এটা 1/4, এটা -1/4, এটা -1/4। ঠিক আছে, হলো? আচ্ছা, এটাকে তো আমাদের R2 নাম দেওয়া আছে, এটাকে যদি আমরা R3 নাম দিই, এটাকে যদি আমরা R3 নাম দিই, এখানে কত আছে? -3, এখানে আছে আমাদের -3, আর এখানে আছে 1। তার মানে কি? -3 × 1 × 3, তাই না? তার মানে -3 R2, -3 হচ্ছে আমাদের R2 প্লাস 1 হচ্ছে আমাদের R3, আর তার সঙ্গে কত গুণ হচ্ছে? আমাদের 3। তার মানে অপারেশন হচ্ছে আমাদের R2 + 3 × R3, R2 + 3 × R3। তাহলে আমরা এখানে দেখো, এখানে কত আছে? এখানে আছে আমার 3 + 3 × 1, তার মানে কত? এটা হচ্ছে 6। তার মানে এটা আসলে আমাদের 6। এটা তো আমাদের 0 হবে, কারণ এটাকে 0 করার জন্যই আমাদের অপারেশনটা করা। ঠিক আছে, আলফা 1 হলো। আলফা 2 আছে আমার 1 মাইনাস এটাকে 0 দিয়ে, এটা 1 কোথায় গেল? হ্যাঁ 1, আর এখানে কত আছে? 0। এখানে 1 - 0, তার মানে কত আসছে? 1ই আসছে, কোনো অসুবিধা নেই।
হলো। এইখানে কত আছে 2, এটা কত আছে 2 প্লাস 3 ইন্টু এটা কত নাম্বার, এটা কত আমার আলফা 3, আলফা 3 এ কত আছে -1, তার মানে কত বেরোচ্ছে আমার -1 বেরোচ্ছে, তাই না? 3 একে -3, এটা কত বেরোলো আমার -1 হয়েছে। নেক্সট এটা কত আছে 0 প্লাস 3 ইন্টু এটা কত নাম্বার আলফা 4, তা কত আছে 1/4, তাহলে কত বেরোচ্ছে 3/4, এটা কত বেরোলো আমার 3/4 হয়ে গেছে। নেক্সট এটা কত আছে আমার 1 প্লাস 3 ইন্টু ওখানে কত আছে -1/4, তাহলে 4 একে 4 -3 কত হচ্ছে 1/4, এটা আমার কত বেরোলো 1/4 হয়েছে। তাহলে বেসিসে কত হবে আমার, এখানে আলফা 1 আর এখানে আলফা 2, এই তো আলফা 4কে তাড়িয়ে দেবে, আলফা 1 ঢুকবে, আলফা 4 চলে গেল, আলফা 1 ঢুকে গেল, এখানে কি হবে x1, এখানে কি হবে x2, আলফা 1 এর মাথায় আছে 0 আর আলফা 2 এর মাথায় আছে 2। এই হলো আমাদের থার্ড টেবিল, কমপ্লিট থার্ড টেবিল হয়েছে। ক্যালকুলেশনটা আমরা এখানে দেখে নিলাম কি কি হয়েছে, ঠিক আছে। প্লেন যেমন আমরা আগে দুটো প্রবলেম করেছি সেই একই প্রসেসে যাচ্ছি ক্যালকুলেশন, আমাদের নতুন কিছু নেই এখানে। এই যে টেবিল তৈরি করা দ্বিতীয় টেবিল থেকে তৃতীয়তে, প্রথম থেকে দ্বিতীয়তে, এখানে নতুন কিছু নেই বা নতুন কিছু শেখার বা জানার নেই। প্রসেস আমরা যে প্রসেসে এগিয়ে গেছি এখানেও সেম প্রসেস, ঠিক আছে। তো একটু প্র্যাকটিস তোমাদের করতেই হবে, একটু প্র্যাকটিস তোমাদের করে যেতেই হবে, না হলে কিন্তু অসুবিধা। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো শিখতে পারবে না, প্র্যাকটিস তোমাদের করতেই হবে, বারবার বলছি প্র্যাকটিস তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এইবার লক্ষ্য করো, এইবার আমরা বের করবো জেড জে মাইনাস সি জে। 1 ইন্টু 0 মানে 0 প্লাস 2 ইন্টু 0 মানে 0 মাইনাস 0 তার মানে 0 আসলো। আচ্ছা 0 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2, এটা আসলো 0। আচ্ছা 0 ইন্টু 1 -1 মানে 0, 2 ইন্টু -1 মানে -2, -2 -1 এটা কত হচ্ছে -3 হয়েছে। আচ্ছা 1/4 সঙ্গে 0 গুণ করলে 0, আর 3/4 সঙ্গে 2 গুণ করলে 3/2, 3/2 মাইনাস 0 মানে কত হচ্ছে 3/2। আচ্ছা এটা হচ্ছে 0 আর 2 সঙ্গে 1/4 গুণ করলে 1/2, 1/2 মাইনাস 0 মানে হচ্ছে 1/2 হয়েছে। তাহলে এই যে আমরা লাস্ট টেবিল পেলাম, এই টেবিলে কি আমাদের অপটিম্যালিটি কন্ডিশন স্যাটিসফাই করলো? ভালো করে দেখতে হবে, এখানে কি আমাদের অপটিম্যালিটি কন্ডিশন স্যাটিসফাই করেছে? এখানে আমাদের দেখো অপটিম্যালিটি কন্ডিশন কিন্তু আমাদের স্যাটিসফাইড করেনি, এখানে দেখো অপটিম্যালিটি কন্ডিশন আমাদের স্যাটিসফাই করেনি। এখানে আমাদের অল জেড জে মাইনাস সি জে কী করতে হবে? আমাদেরকে দেখাতে হবে অল জেড জে মাইনাস সি জে, আমাদেরকে দেখাতে হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এইটা দেখাতে হবে। এখানে আমাদের অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 দেখাতে হবে। আমাদেরকে এখানে অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এসছে, এখানে দেখো অল জেড জে মাইনাস সি জে আমাদের কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আসেনি, অল জেড জে মাইনাস সি জে আমাদের গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আসেনি। তাহলে যেহেতু আমাদের অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আসেনি, অপটিম্যালিটি কন্ডিশন আমাদের স্যাটিসফাইড করেনি, তাহলে আমাদেরকে আবার আরেকটা টেবিল বানাতে হবে। তাহলে আবার আর একটা টেবিল বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে কোন ভেক্টরটা এন্টার করছে সেটা দেখতে হবে, কোন ভেক্টরটা এন্টার করছে। এখানে নেগেটিভ এলিমেন্ট একটাই আছে, নেগেটিভ এলিমেন্ট কি -3, তাহলে এটা আমাদের এন্টার করছে, ঠিক আছে। একটাই নেগেটিভ এলিমেন্ট আছে -3, তাহলে সেই ভেক্টরটা আমাদের এন্টার করছে, হয়েছে। এবার আমরা মিন রেশিও বের করব। মিন রেশিও আমার কী বেরোবে? b/α3। মিন রেশিও আমার কী বেরোবে? b/α3। আমরা এই ঘরটা তো ক্যালকুলেশন করছি না, এই ঘরটা আমরা ক্যালকুলেশন করছি না। তোমার মনে হলে তুমি ক্যালকুলেশন করতেও পারো। এটা কত হবে? 0 আর 6 দুগুণে 12, এটা 12 আসবে, 12, ঠিক আছে। তো এইবার লক্ষ্য করো, এইবার কি হচ্ছে, আমরা মিন রেশিও বের করবো। মিন রেশিও যাও b/α3, 1/-1 কত আসছে? 1/-1 মানে -1, আর 6/-1 মানে কত আসছে? -6, এইটা আসছে আমাদের মিন রেশিও। তার মানে কি দুটো মিন রেশিওই আমার নেগেটিভ আসছে। তাহলে যেহেতু আমাদের দুটো মিন রেশিওই নেগেটিভ আসছে, এটাও আমরা নিতে পারবো না, এটাও আমরা নিতে পারবো না। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে -1 আছে, 1/-1 মানে -1, 6/-1 মানে -6, এই জিনিসটা আসছে। তো যেহেতু দুটো মিন রেশিও আমার নেগেটিভ আসছে, এখানে আমি লিখেছি তাই মিন রেশিও নেগেটিভ লিখতেও হবে না, লেখাও দরকার নেই, এভাবে লেখাও যাবে না। তো যেহেতু আমি এখানে -1 আর -6 আসছে, আমার কি হচ্ছে, এই মিন রেশিও এখানেও আমার মিন রেশিও আসছে না, এখানেও আমার মিন রেশিও আসছে না, ঠিক আছে। এখানেও আমার মিন রেশিও আসছে না, এখানেও আমার মিন রেশিও আসছে না। তাহলে এইবার আমার কি করতে হবে? দেখো
এইবার আমার তো এরপরে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করেনি। আমার কাজ ছিল এই দুটোর মধ্যে মিন রেশিও বের করব, যেটা মিন রেশিও হবে সেই বরাবর আসবো, গিয়ে আমি একটা কি এলিমেন্ট চুজ করব, কি এলিমেন্ট চুজ করে আমি আবার পরের টেবিলে যাব। তো আমি তো মিন রেশিওই পাচ্ছি না। মিন রেশিওই যদি না পাই, ভালো করে বুঝতে হবে, মিন রেশিওই যদি আমি না পাই, তাহলে মিন রেশিও না পেলে আমার কি এলিমেন্ট আমি পাচ্ছি না। কি এলিমেন্ট যদি না পাই, তাহলে আমাদের কি পরের টেবিল তৈরি করা যাবে না। তাহলে পরের টেবিল না তৈরি করা গেলে কি হবে, এই পরের টেবিল না তৈরি করা গেলে কি হবে, এর কোনো আমরা সলিউশনই বের করতে পারবো না। এই যে অঙ্কটা দিয়েছে আমাদের, এর কোনো সলিউশন বের করতে পারবো না, কোনো ফাইনাইট সলিউশন, ফাইনাইট অপটিমাল সলিউশন আমি পাবো না। কেন ফাইনাইট অপটিমাল সলিউশন পাবো না? কারণ আমার মিন রেশিওই তো আসছে না, আমার মিন রেশিও নেগেটিভ আসছে। তাহলে মিন রেশিও যদি আমি নেগেটিভ নিয়ে তো আমার কাজ হবে না। আমি তো জানি মিন রেশিও নেগেটিভ হলে আমি সেই মিন রেশিওকে নেবো না, সেই মিন রেশিও আমার বাদ থাকবে। তো মিন রেশিও আমি যখন নেগেটিভ পেয়ে গেলাম, মিন রেশিও যখন আমি নেগেটিভ পেলাম দুটোই, তখন আমার মিন রেশিওই আমি এদের মধ্যে বের করতে পারছি না। তাহলে কি এলিমেন্ট কী করে চুজ করব? আর কি এলিমেন্টটি যদি আমি চুজ করতে না পারি, কি এলিমেন্টটি যদি আমি চুজ করতে না পারি, তখন আমি পরের টেবিলে যাব কী করে? আমার পরের টেবিলে যাওয়ার সোর্সই তো হচ্ছে আমার কি এলিমেন্ট। আমার নেক্সট টেবিলে যাওয়ার সোর্সই তো হচ্ছে আমার কি এলিমেন্ট। আমাকে কি এলিমেন্ট বের করে পরের টেবিলে গিয়ে কি এলিমেন্টকে 1 করতে হবে, তার করসপন্ডিং ওই কলামে বাদবাকি সবগুলোকে 0 করতে হবে, এইভাবেই করতে হবে। তাহলে কি এলিমেন্ট আসছে না। তাহলে এই প্রবলেমের কোনো ফাইনাইট অপটিমাল সলিউশন পাচ্ছি না, ফাইনাইট অপটিমাল সলিউশন পাচ্ছি না। তাহলে এই ধরনের প্রবলেমকে কি আমরা বলবো? আনবাউন্ডেড সলিউশন। এর সলিউশনটা কি হবে? আনবাউন্ডেড সলিউশন। কারণ কি এখানে আমরা কি পাচ্ছি? নো ফাইনাইট অপটিমাল সলিউশন, নো ফাইনাইট অপটিমাল সলিউশন। এর কোনো আমরা ফাইনাইট অপটিমাল সলিউশন পাচ্ছি না। এই অঙ্কটার আমি কোনো রকম কোনো ফাইনাইট অপটিমাল সলিউশন পাচ্ছি না। তাহলে কী হবে? হেন্স দ্য প্রবলেম হ্যাভ অ্যান আনবাউন্ডেড সলিউশন। এই প্রবলেমটার কী হবে? আমাদের একটা আনবাউন্ডেড সলিউশন থাকবে। এই প্রবলেমটার কী হবে? আমাদের আনবাউন্ডেড সলিউশন থাকবে। যেহেতু আমাদের কি এলিমেন্ট পেলাম না, আমার দুটোই এখানে কি আসলো? মিন রেশিও নেগেটিভ আসলো। এই হচ্ছে অঙ্কের বিষয়। এই হচ্ছে একটা এক্সেপশনাল কেস। এই ধরনের এক্সেপশনাল কেসের অঙ্ক তোমাদের প্রচুর আছে, প্রচুর নেই, 2-3টে আছে এক্সেপশনাল কেস। এখানে 2টো আছে, বিগ এম মেথডে 3টে আছে, এখানে আরেকটাও আছে এক্সেপশনাল কেস। সেই এক্সেপশনাল কেসটাও আমরা আলোচনা করব। তো এই এক্সেপশনাল কেসটা আশা করি বুঝতে পেরেছো যে এখানে দুটোই মিন রেশিও নেগেটিভ চলে আসলো, তাহলে আমাদের আর কি এলিমেন্ট বেরোচ্ছে না, আমরা পরবর্তীতে আর যেতে পারছি না, তাহলে কোনো ফাইনাইট অপটিমাল সলিউশন আসছে না। তাহলে ফাইনাইট অপটিমাল সলিউশন আসছে না, তাহলে এই প্রবলেমটার আমাদের একটা আনবাউন্ডেড সলিউশন হবে। এই প্রবলেমটার আমাদের কি হবে? একটা আনবাউন্ডেড সলিউশন হবে। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে কিন্তু বুঝতে পারবে না পরীক্ষার হলে। যাদের এই যে নেগেটিভ বিষয়টা যারা বুঝবে না বা যারা খেয়াল করবে না, তারা কি করবে? এই নেগেটিভ কি এলিমেন্ট ধরে অঙ্কটার সলিউশন বের করে দিয়ে চলে আসবে, যে পরীক্ষার হলে হয়তো অঙ্ক ভুল বেরোবে। কিংবা দেখবে সলিউশন বেরোচ্ছেই না, অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করছে না, পরপর যেটা বেরিয়ে যাচ্ছে আবার সেটা এন্টার করছে, যেটা বেরিয়ে যাচ্ছে আবার সেটা এন্টার করছে, এরকম হবে। তুমি নেগেটিভ চুজ করে দেখতে পারো, ঠিক আছে? তো এই বিষয়গুলো যার মাথায় থাকবে না, সে গাধার মতো খেটে যাবে, অঙ্কর অ্যান্সার আসবে না। তো এই বিষয়গুলো একটু বুঝতে হবে, জিনিসগুলো খালি মুখস্থ করে গেলেই হবে না, অঙ্কগুলো একটু প্র্যাকটিসও করতে হবে এবং বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোন ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? এবং এই ধরনের অঙ্ক খুব আসে পরীক্ষায়, বুঝতে পেরেছো? খুবই আসে এই ধরনের অঙ্ক পরীক্ষায়।